আচ্ছা, তারেক রহমান দিল্লি সফর না করলে নরেন্দ্র মোদীর মুখ রক্ষা হবে তো? ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ কি কার্যত ফিরিয়েই দেবে বাংলাদেশ? আর তারেক রহমান যদি দিল্লিতে আসেনি, তাহলে নিজের দেশের মানুষকে তিনি কি জবাব দেবেন? বলবেন কি যে শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশ উত্তাল হয়েছিল, রাজনৈতিক পালাবদল ঘটেছিল, সেই শেখ হাসিনা দিল্লিতে বসেই এখন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, অথচ তাকে আশ্রয় দেয়া সরকারের প্রধানের সঙ্গেই বৈঠক করতে দিল্লি চলে গেলেন? তাহলে তারেক রহমান কোন পথে হাঁটবেন? দিল্লি গেলে দেশের ভেতরে চাপ, আর না গেলে ভারতের সঙ্গে সুসম্পর্কে নতুন ধাক্কা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্যাও নেহাত কম নয়। বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রনেতা, শক্তিধর ভারতের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রীও তিনি। তার আমন্ত্রণের পরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি দিল্লি সফর না করেন, তাহলে কি হবে? তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব নিয়ে প্রশ্ন উঠবে না তো? প্রিয় দর্শক, আজ 3টি প্রশ্নের উত্তর খুঁজে আনার চেষ্টা করব। সেগুলো কি? তারেক রহমানের দিল্লি সফর কি বাতিল হয়ে গেল? শেখ হাসিনা না ফিরলে তার পক্ষে দিল্লি আসা কতটা কঠিন? আর এই জট খুলতে ভারত সত্যি কি কিছু করতে পারে? শেষে দেখব ঢাকা 2টি দাবি তুললেও দিল্লির কাছে এখনো একটি মাঝের রাস্তা খোলা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতার বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান, প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমেই বলবো ঢাকা কি বলছে। 16 আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম জানিয়েছেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে 2 দেশের মধ্যে যোগাযোগ চলছিল। কিন্তু 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য সাংবাদিক বৈঠক সেই পরিবেশ নষ্ট করেছে বলে মনে করছে ঢাকা। বাংলাদেশ এখন 2টি বিষয়ে ভারতের পদক্ষেপ চাইছে। প্রথমত, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্য পলাতক অপরাধীদের দ্রুত বাংলাদেশে ফেরাতে হবে। দ্বিতীয়ত, শরীফ উসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদের বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। ঢাকা বলছে তারা এখন ভারতের জবাবের অপেক্ষাতেই রয়েছে। বিবিসি বাংলা এই ঘটনাকে তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বলে দাবি করছে। তবে বাংলাদেশ বা ভারত সরকারের পক্ষ থেকে এখনো এই সফর বাতিল হয়েছে বলে সরকারি কোনো দাবি প্রকাশ্যে আসেনি। এবার বলবো ঠিক 2 দিনেই বদলে গেল যে ছবিটা। 14 আগস্ট এনডিটিভি জানিয়েছিল তারেক রহমান পরের সপ্তাহে 2 দিনের সফরে দিল্লি আসতে পারেন। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনাও ছিল। এনডিটিভির ভাষায় 2 দেশের রাজধানীতেই সফরের প্রস্তুতি চলছিল, যদিও দিনক্ষণ তখনও চূড়ান্ত হয়নি। তবে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস এখনও লিখছে সফরটি নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। অর্থাৎ মাত্র 2 দিন আগে যে সফরকে ভারত বাংলাদেশ সম্পর্কের বড় মোড় হিসেবে দেখা হচ্ছিল, আজ সেই সফরটি প্রায় অনিশ্চিত। কেন? এই উত্তরের কেন্দ্রে অবশ্যই রয়েছেন শেখ হাসিনা। এবার বলবো তারেক রহমানের সামনে যে কঠিন চ্যালেঞ্জগুলো রয়েছে। দেখুন প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এখন শুধুমাত্র একজন প্রাক্তন প্রধানমন্ত্রী নন, তাকে ঘিরে সে দেশে গভীর ক্ষোভ, বিচার এবং প্রত্যর্পণের জোরালো দাবি রয়েছে। তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন, সেখান থেকেই তার রাজনৈতিক বক্তব্য অব্যাহত রয়েছে। ভারত বলছে 5 আগস্টের সাংবাদিক বৈঠক আয়োজনে সরকারের কোনো ভূমিকা ছিল না, কিন্তু ঢাকার প্রশ্ন ঠিক অন্য জায়গায়। সেটি কি? বাংলাদেশের আপত্তি জানানোর পরেও দিল্লির মাটি ব্যবহার করে শেখ হাসিনার প্রকাশ্য এই রাজনৈতিক বক্তব্য এলো কিভাবে? আর ঠিক এই অবস্থাতেই তারেক রহমান দিল্লি গেলে তার বিরোধীরাই প্রশ্ন তুলবেন, শেখ হাসিনাকে ফেরানো হলো না, তার রাজনৈতিক বক্তব্য বন্ধ হলো না, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেন কেন? এই প্রশ্ন বিএনপি সরকারের পক্ষে এড়িয়ে যাওয়া অত্যন্ত কঠিন। তারেক রহমানকে বাংলাদেশের মানুষকে দেখাতে হবে তিনি শুধু মোদির আমন্ত্রণ রক্ষা করেননি, বরং বাংলাদেশের জন্য কিছু আদায় করেছেন। এবার আঙুল দিয়ে দেখাবো এই সফর বাতিল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমস্যা রয়েছে। সেটি কি? তারেক রহমান সত্যিই যদি দিল্লি সফর না করেন, সেটিও দিল্লির জন্য সাধারণ কোনো ঘটনা হবে না প্রিয় দর্শক। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণের পরেও বাংলাদেশ সরকার বলছে আগে আমাদের উদ্বেগের জবাব দিন, তারপর সফরের পরিবেশ
তৈরি হবে। যদিও এই বক্তব্যটি আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার কোনো সরকারি বক্তব্য নয়, কিন্তু শেষ পর্যন্ত সফর না হলে বার্তাটি সেভাবেই দেখা যেতে পারে। প্রশ্ন উঠবে, ভারত কি নিজের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশের নতুন সরকারকেও আলোচনার টেবিলে আনতে পারল না? শুধু তাই নয় প্রিয় দর্শক, বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা, যোগাযোগ, বাণিজ্য এবং আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বিরাট। আর এই সম্পর্ক দুর্বল হলে সেই জায়গায় চীন আরো সক্রিয় হয়ে উঠবে, পাকিস্তানও সুযোগ নেবে। তাই তারেক রহমানের সফর না হওয়া দিল্লির কাছে শুধু কূটনৈতিক অস্বস্তি নয় প্রিয় দর্শক, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিবেশী নীতির ওপরেও বড়সড় প্রশ্ন তুলতে বাধ্য করবে। এবার বলবো, শেখ হাসিনাকে কি দ্রুত ফেরানো সম্ভব কিনা, বা দিল্লির পক্ষে সেরকম কোনো ইতিবাচক উদ্যোগ নেওয়া সম্ভব কিনা। ঢাকার দাবি রাজনৈতিকভাবে পরিষ্কার, কিন্তু ভারতের সামনেও আইনি জটিলতা রয়েছে প্রিয় দর্শক। সেটি কি? 2013 সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে ফেরানোর ব্যবস্থা রয়েছে, তবে খুন, নরহত্যা কিংবা খুনের প্ররোচনার মতো অপরাধকে শুধু রাজনৈতিক অপরাধ বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে অভিযোগের নথি, প্রমাণ এবং ভারতের বর্তমান আইন অনুযায়ী সেই অভিযোগের চরিত্র পরীক্ষা করতে পারে সরকার। ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক কথাবার্তায় আর হবে না, ভারতের আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়েই সেটি এগোবে। অর্থাৎ নরেন্দ্র মোদী চাইলেই একদিনে শেখ হাসিনাকে বিমানে তুলে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবেন। এ বিষয়টি এত সহজ নয় প্রিয় দর্শক। এবার বলবো, বিপরীত যুক্তি কি বলছে। দেখুন প্রিয় দর্শক, কেউ বলতেই পারেন ঢাকা সফর বাতিল করতে চাইছে না, শুধু দিল্লির ওপর চাপ বাড়াতে চাইছে। এই যুক্তিটি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ঢাকা বলেনি যে এই আলোচনার দরজা পুরোপুরি বন্ধ রয়েছে, বরং তারা দাবি করছে ভারতের ইতিবাচক জবাবের অপেক্ষায় তারা রয়েছেন। কিন্তু বাংলাদেশ ঠিক কোন পদক্ষেপকে অনুকূল পরিবেশ হিসেবে মেনে নেবে সেটি মুখপাত্র আজকের বক্তব্যে পরিষ্কার করেনি, এমনকি সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগও ছিল না। তাই এটি শুধুমাত্র শর্ত না দর কষাকষির কৌশল, সেটি এখনো জনমানসে পরিষ্কার হচ্ছে না। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে নিয়ে যাব বিশ্লেষণের শুরুতে যে জায়গাটির কথা দিয়েছিলাম, চলুন সেখানে যাই। ঢাকার দুটি দাবি একসঙ্গে বলা হলেও দুটি দাবি পূরণ করা ভারতের কাছে সমান কঠিন নয়। কেন বলছি? শেখ হাসিনার প্রত্যর্পণ দীর্ঘ আইনি প্রক্রিয়ায় আটকে যেতে পারে, কিন্তু হাদি হত্যা মামলায় অভিযুক্তদের হস্তান্তরের কাজ তুলনায় অনেক দ্রুত এগোনো সম্ভব রয়েছে। বাংলাদেশ জানিয়েছে 3 অভিযুক্তকে ফেরানোর প্রয়োজনীয় নথি ভারতকে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ প্রবেশের মামলাও চলছে। সেই প্রক্রিয়া শেষ হলে হস্তান্তরের রাস্তা খুলে যেতে পারে। আর এখানেই দিল্লির সামনে মাঝের একটি পথ। সেটি কি? শেখ হাসিনার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়া, তার রাজনৈতিক বক্তব্য নিয়ে ঢাকার উদ্বেগকে যথাযথ গুরুত্ব দেওয়া এবং অবশ্যই হাদি হত্যা মামলার অভিযুক্তদের হস্তান্তরে দ্রুত অগ্রগতি দেখানো। আর এমন একটি পদক্ষেপ তারেক রহমানকে বলতে সাহায্য করবে বাংলাদেশের দাবি নিয়ে অগ্রগতি হয়েছে, তাই দিল্লি সফর করছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলতে পারবেন দুই দেশই আলোচনার পথে রয়েছে, তার আমন্ত্রণ উপেক্ষিত হয়নি। ফলে তারেক রহমানের দিল্লি সফরের দরজা এখনো বন্ধ নয় প্রিয় দর্শক, কিন্তু কোনো ফল ছাড়াই দিল্লি যাওয়া তার পক্ষেও অনেক কঠিন। আবার তারেক রহমানকে দিল্লিতে আনতে না পারলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বড় কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠবে। এখন নজর রাখতে হবে ভারতের জবাব, হাদি হত্যা মামলার অভিযুক্তদের হস্তান্তর এবং নতুন সফরসূচির দিকে। তাহলে কি দাঁড়ালো প্রিয় দর্শক? তারেক রহমানের প্রয়োজন দেশে তার মুখ রক্ষা, আর নরেন্দ্র মোদীর প্রয়োজন প্রতিবেশী কূটনীতিতে মুখ রক্ষা। দুজনের মুখ রক্ষার মাঝের পথটি দিল্লি এবং ঢাকা খুঁজে পায় কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত, বা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, বা পুরো আলোচনার সঙ্গে আপনি ভিন্নমত কিংবা সহমত হতেই পারেন, আপনার মূল্যবান মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে দেবেন।